দর্শক, 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসার পর বর্তমান তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, আন্তঃরাষ্ট্রীয় নীতি কি হবে, এ নিয়ে কিন্তু ব্যাপক বিশ্লেষণ চলতেছে এবং ভারতীয় কর্তৃপক্ষ কিন্তু খুবই খুশি এবং তারা তারেক রহমানকে ওয়েলকাম করেছে। ইউনূসের আমলে ঝিমিয়ে পড়া দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে যেতে তারা কাজ করতেছেন। ইতিমধ্যেই কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস চালু হয়েছে এবং সম্পর্ক এগুচ্ছে। এরপরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পুর একটি ভয়ঙ্কর ইন্টারভিউ কালের কণ্ঠ পত্রিকায়, যেখানে ডক্টর ইউনূসের সরকারের এবং ডক্টর ইউনূসের ব্যাপক সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন এবং তাকে গৃহবন্দী করা হয়েছে, মানে এরকম নানা ধরনের অভিযোগ। এবং যেই কাজটা কখনোই ডক্টর ইউনূস করেননি সেটা হচ্ছে যে যেই হাসিনা সরকার অবৈধভাবে 15টা বছর ক্ষমতায় ছিল, তার অন্যতম সহযোগী এই রাষ্ট্রপতি চুপ্পু, যিনি দুদক কমিশনার থাকা অবস্থায় বেগম জিয়াকে, তারেক রহমানকে বিভিন্নভাবে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়েছেন। এমনকি তিনি বেগম জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছেন এবং নানাভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থাকতে সহায়তা করেছেন। এমনকি 111 সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল দুর্নীতির মামলা ছিল সেই সব মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আপনারা এও জানেন যে ডক্টর ইউনূস যে কদিন ক্ষমতায় ছিলেন তিনি চুপ্পুর সঙ্গে কোথাও যাননি, কিন্তু সেই রীতি ভঙ্গ করেছেন তারেক রহমান। তিনি আজকে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় নিহত সামরিক অফিসার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান কি সেই রাষ্ট্রপতি চুপ্পুকেই তার পুরো মেয়াদ শেষ করতে দিবেন? এবং যদি দিবেনই তাহলে কার ইঙ্গিতে দিবেন, কার নির্দেশে দিবেন? কি চায় তারেক রহমান সরকার? এবং এর ভিতরে নতুন খবর যে এই জুলাই আন্দোলনে যে পুলিশ হত্যা হয়েছে, আওয়ামী লীগ দাবি করে 3,000-3,500 পুলিশ মারা গেছে, কিন্তু ইউনূস সরকার দাবি করতেছে যে পুলিশ মারা গেছে মাত্র 43 জন। এবং এই 43 জন পুলিশই হোক বা বেশি হোক বা কমই হোক, এইসব পুলিশরা যে ছাত্র জনতার আক্রোশে শিকার হয়ে মারা গিয়েছে এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? এবং একটা যুক্তি আছে যে যেই পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারতেছে, হ্যাঁ, সেই পুলিশকে যখন জনগণ হাতে পায় তখন তো ছেড়ে দেওয়ার কথা না, কারণ তো ওই প্রতিহিংসা তো জ্বলছে, যুদ্ধ তো, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু প্রায় 200 থেকে 250 পুলিশ মারা গেছে, কারণ ওই পুলিশরা মুক্তিযোদ্ধাদের মেরে ফেলতো। এখন মুক্তিযোদ্ধারা সুযোগ পেয়েছে, ওই পুলিশকে মেরে ফেলেছে। এরকম হয় এবং পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই ধরনের বিপ্লবের পরে, সংগ্রামের পরে যারা জয় লাভ করে তারাই পরাজিতদের বিচার করে। সেটা ফরাসি বিপ্লব বলেন, ইরানের বিপ্লব বলেন, বা যে সিরিয়াতে তো এই যে সারা, তিনি জয়লাভ করার পরে বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে অন্তত 35 জনকে ইনস্ট্যান্ট ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে তো হিসাবে কিছুই হয় নাই। আওয়ামী লীগ নেতারা বহাল তবিয়তে আছে, কেউ কেউ আমেরিকা আছে, কেউ ইংল্যান্ড আছে, কেউ ভারতে আছে, সবাই খুব ভালোভাবেই আছে। যারা জেলে আছে তারাও বাসার খাবার খাচ্ছে, টেলিভিশন দেখছে, জেলের ভিতরে এসি লাগিয়েছে। এখন তারেক রহমান সরকার আসছে, এখন তারা জেল থেকে মুক্তির আশা করতেছেন। হ্যাঁ, তো ইউনূস সরকার করেছিল কি? ইউনূস সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে তারা এই জুলাই বিপ্লবে যেই সকল ছাত্র জনতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে তাদের সবাইকে দায় মুক্তি দিয়ে একটি দায় মুক্তি অধ্যাদেশ জারি করেছিলেন, যাতে এই ছাত্র জনতার বিরুদ্ধে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ আনতে না পারে। এই গত 15 জানুয়ারির খবর, সেখানে বলা হয়েছিল যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায় মুক্তি দিতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশ আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়ে আইনে পরিণত হবে। এই খবর জানিয়েছেন আসিফ নজরুল। এখন সমালোচনা আছে যে আসলে এই দায় মুক্তি দেওয়া উচিত হয়েছে কিনা, কিন্তু দর্শক, বাংলাদেশে তো দায় মুক্তির ইতিহাস আছে। আমি যদি দেখাই বিবিসি থেকে যে বাংলাদেশে এর আগে অন্তত 3 বার আইন এবং অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর রাজনীতির বাইরেও কিন্তু 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ এবং জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য আইন করে দায় মুক্তি দেওয়া হয়। এছাড়াও শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা সবার আমলেই কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে। তবে
পরবর্তীতে কোনোটি আর কার্যকর থাকেনি। যেমন শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনীকে দায়মুক্তি দিয়েছিলেন, আবার জিয়াউর রহমান 1979 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের বিচার করা যাবে না, তাদেরকে দায়মুক্তি দিয়েছিলেন। তৃতীয়বার বেগম জিয়া গতবার যখন ক্ষমতায় ছিলেন তখন অপারেশন ক্লিন হার্ট করে অনেককে মেরেছিলেন, তাদেরকে দায়মুক্তি দিয়েছিলেন। তো ইউনূস সরকারের দাবি ছিল যে এই জুলাই যোদ্ধারা তারা যদি পুলিশ মেরেও থাকে, সে সময় যে সহিংসতা হয়েছে, যে যুদ্ধ হয়েছে, পুলিশিরা যেভাবে নির্বিচারে গুলি করে জনগণকে মেরেছে, সুতরাং সেই সময় হয়তো এই গন্ডগোলের ভিতরে কিছু পুলিশ মারা গিয়ে থাকতে পারে। ইউনূস সরকার বলেছিল যে জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল, তাই অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নেরও প্রয়োজন রয়েছে। কিন্তু দর্শক, নতুন নিউজ হলো দেশ রূপান্তরের খবর যে পুলিশ হত্যা মামলাও আবার পুনরুজ্জীবিত করা হবে। যে 43 জন পুলিশের মৃত্যুর খবর আমরা জানি, সে 43 জন নাকি আরো বেশি, এটা নিয়ে তদন্ত হবে এবং কারা কারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত সেটাও তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। তার মানে কি ফেসে যাবেন অসংখ্য জুলাই যোদ্ধারা, ফেসে যাবেন অসংখ্য জনতা? এই খবর হচ্ছে দেশ রূপান্তরের। আমি খবরটা একটু সংক্ষেপে পড়ি, তারপর আমি আমার বিশ্লেষণ করব। সেখানে লিখেছে যে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল যে 44 জনকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ, তাদের মতে নিহতের সংখ্যা আরো বেশি। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তদন্তের দাবি উঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন বিএনপি সরকার ক্ষমতা আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনা হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সূত্র বলেছে যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনায় মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও ইউনূস সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগের এবং পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছিলেন যে ভবিষ্যতে যদি কোনো নতুন সরকার আসে তাদের কাছে এভিডেন্স দিবেন। কিন্তু ইউনূস সরকার সবুজ সংকেত না দেওয়ায় পুলিশ হেডকোয়ার্টার তদন্ত কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেওয়াল গেট ভেঙে পালিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অনেকেও। তবে পুলিশের স্থাপনায় হামলা, আগুন এবং পুলিশ সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে সরকার থেকে। এখন পুলিশ স্থাপনায় হামলা, আগুন এবং সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা। তিনি বলেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আলামত থাকার পরও ইউনূস সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। এবং তিনি বলেন যে পুলিশ হত্যার মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেসে যেতে পারেন। এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তদন্ত অবশ্যই হবে। এবং ওই পুলিশ সদস্য আরো বলেন যে কারাগার থেকে যেসব বন্দী পালিয়ে গিয়েছে তাদের ধরতে বিশেষ অভিযানও চলবে এবং ইন্টারপোলের সহায়তাও নেওয়া হবে এবং যারা পুলিশ হত্যায় সরাসরি যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবং দেশ রূপান্তরকে পুলিশ জানান যে ছাত্র জনতার অভ্যুত্থানের আগে এবং পরে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা থানা ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার পাশাপাশি পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে এবং লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি ইত্যাদি। এবং এ নিয়ে পুলিশের ভিতরে ক্ষোভ দেখা দিলেও প্রকাশ্যে কথা বলছেন না কেউ। তবে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। সরকার থেকে বিশেষ বার্তা গেছে পুলিশ হেডকোয়ার্টারে। বার্তায় বলা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের থানা সহ অন্যান্য স্থাপনায় হামলা এবং নিহতের ঘটনার তদন্ত করতে হবে। এবং অলরেডি এই পুলিশ হত্যা তদন্ত নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্ত থানা স্থাপনার বাইরে, ভেতরে, আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং অলরেডি কিছু ছাত্র জনতাকে চিহ্নিত করা হয়েছে যারা এই পুলিশ হত্যার সঙ্গে জড়িত। ডিএমপি যাত্রাবাড়ি থানায় 3টি এবং সিএমপির কোতোয়ালি থানায় 2টি মামলা হলেও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককেও এবং মামলার বাদী পুলিশ নিজেই। পুলিশের কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন যে পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ এবং অস্ত্র লুটের ঘটনায় আরো মামলা হবে দ্রুত। ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, মানে ফৌজদারি মামলা কিন্তু তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানায় লুটপাটের ঘটনার তদন্ত হচ্ছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। থানায় ট্রাফিক অফিস এবং বক্সে হামলা চালিয়ে এসি, কম্পিউটার, চেয়ার টেবিল লুট করা হয়, অনেক স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়, গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়, লুট করা হয় পুলিশের আগ্নেয়াস্ত্র। এবং দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জের এনায়াতপুর থানায় কিন্তু 13 পুলিশ একসঙ্গে মারা যান। ঢাকা মহানগর পুলিশের যে 50টি থানা আছে এর ভিতরে 21টি থানা সহ 216টি পুলিশ বক্স স্থাপনা সহ সব জায়গায় ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়, 13টি থানায় আগুন দেওয়া হয়, পুলিশকে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের টহল গাড়ি। এসব ঘটনায় মামলা হয়নি, তদন্ত শুরু হয়নি। নাম প্রকাশ না করে পুলিশের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে আশেপাশে সকল সিসি ক্যামেরা শনাক্ত করা হচ্ছে এবং শিক্ষার্থী ও নিরীহ লোকদের হত্যা করার বিষয়ে মামলা হয়েছে, তবে বেশিরভাগ মামলাই নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে, আমরা তদন্ত করতেছি। এবং ডিএমপির কয়েকজন যে সাবেক থানার ওসি যারা ওই সময় কর্মরত ছিলেন তারা বলতেছেন যে আন্দোলনের সময় আমরা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছি। আমরা বলেছি সাধারণ শিক্ষার্থী এবং লোকজন আন্দোলন করছে, তাদের উপর গুলি করা ঠিক হবে না। এসব বলার পরও আমাদের উপরের বসেরা আমাদের কথা রাখেননি। আমরা আন্দোলনকারীদের উপর গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেছি এবং জনগণ বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেছে। কিন্তু গুলি করে যে মারছে অনেকের কিন্তু বলতেছে না, সে বলে যে এরপর তারা থানায় আগুন ধরিয়ে দেয়, আমরা টিকতে না পেরে পুলিশের পোশাক খুলে পালিয়ে যাই। যারা পালাতে পারেননি তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু এই ঘটনার আগে কিন্তু এই পুলিশ গুলি চালিয়ে অন্ততপক্ষে 30-32 জনকে হত্যা করেছে। যাত্রাবাড়ির যে ঘটনাটা, এটা কিন্তু বলতেছে না তারা। হ্যাঁ, এখন বলতেছে যে শিক্ষার্থী, নিরীহ লোকজন সহ যাদের হত্যা করা হয়েছে তাদের জন্য দায়ীদেরও আইনের আওতায় আনা হোক। এখন এই আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে যে হামলা, গুলি চালিয়েছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী তো নিজেরাও, তাই না? ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ এরাই আসলে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এদের বিরুদ্ধে 2000-এরও বেশি মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে 612টা, যেটা ইউনূস সরকার করেছে আর কি। এক একজন পুলিশের বিরুদ্ধে গড়ে 100-র বেশি মামলা হয়েছে থানা এবং আদালতে। 1168 পুলিশকে আসামি করা হয়েছে এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই তদন্তগুলো করতেছে। 68টা মামলা তদন্ত করতেছে পিবিআই, এবং যার মধ্যে আসামি হচ্ছে 99 জন পুলিশ কর্মকর্তা। আসামির তালিকায় সাবেক আইজিবি মামুন থেকে শুরু করে একদম কনস্টেবল পর্যায়ের পুলিশও আছে। কিন্তু তদন্ত করতে গিয়ে অনেকেই আসলে মিল পাচ্ছেন না, মানে তারা যেসব পুলিশদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেসব পুলিশরা যে দায়ী এ বিষয়ে কোনো অভিযোগ পাচ্ছেন না। দর্শক, এই হচ্ছে অবস্থা। শেখ হাসিনার নির্দেশে যেই সব ছাত্রলীগ, যুবলীগ গুলি করে এই ছাত্র জনতাকে হত্যা করেছে তারা বেশিরভাগই বিদেশে বহাল তবিয়তে আছে, ভারতে আছে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে, অন্যান্য দেশে খুব আরামে আছে। যারা জেলে আছে তারাও আরামে আছে। আর পুলিশের বেশিরভাগই কিন্তু পালিয়ে গিয়েছে। হারুন বিপ্লব সহ যে বড় বড় পুলিশ কর্মকর্তারা বেশিরভাগই পালিয়ে গেছে। যারা আছে সেই পুলিশ প্রধান মামুনকে রাজসাক্ষী করা হয়েছে, আরো অন্যান্য পুলিশকেও নাকি ছেড়ে দেওয়া হবে রাজসাক্ষীর বিনিময়ে। তার মানে এই যে পুলিশরা গুলি করে 1,500 মানুষ মারলো, 20,000কে পঙ্গু করলো, এগুলোর বিচার আসলে খুব সামান্যই হয়তো হতেও পারে, নাও হতে পারে, জানি না। আমি ইউনূস সরকার চলে গিয়েছে, তারেক সরকার আসছে, এখন কি হয় আমি জানি না। কিন্তু এগুলো না হলেও এখন যে 43 জন পুলিশ মারা গেল এটার বিচার কিন্তু সরকার শুরু করতেছে। হ্যাঁ, এখন এই যে নতুন সরকার আসলো, জুলাই সনদে হ্যাঁ ভোট জিতার পরেও তারা শপথ নিল না। একটু আগে দেখলাম 27 জন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাকে একযোগে বদলি করলো। এখন আবার এই পুলিশ হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে মামলা করা হবে, তাদেরকে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার আসলে কি চায়। দেখুন, এই সরকার কি চায় তা বোঝার জন্য আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। তবে একটা কথা বলি দর্শক, যে বিএনপি 15 বছরে একটা বালির ট্রাক সরাইতে পারে নাই, যে বেগম জিয়াকে শেখ হাসিনা এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিছে,
যে বেগম জিয়াকে মিথ্যা মামলায় শেখ হাসিনা দীর্ঘ অনেক বছর কারাগারে রাখছে, পরে তো খালেদা জিয়া মারাই গেল। যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়েছে, পরপর 3টা নির্বাচন করেছে ভুয়া, বিএনপি কিছুই করতে পারে নাই। এবং এই 15 বছরে বিএনপির অগণিত নেতাকর্মী বনে জঙ্গলে নদীর ভিতরে নৌকায় গাছে গাছে ঘুমিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই। অসংখ্য নেতাকর্মী হত্যার শিকার হয়েছে এই হাসিনার 15 বছরে। অসংখ্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা হত্যার শিকার হয়েছে। শেষমেশ জুলাই এলো এবং এই জুলাই শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে ভেঙে চুরে শেষ করে শেখ হাসিনাকে বিদায় করে দিল। তারপর ইউনূস সরকার এলো, নির্বাচন হলো। 17 বছর পর বিদেশ থেকে দেশে এসে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আর বিএনপির যেসব নেতাকর্মীরা বনে জঙ্গলে ঘুমাতো, হত্যার শিকার হয়েছিল, মামলায় কারাগারে ছিল, সবাই মুক্ত হয়ে চাঁদাবাজি শুরু করে দিল, দুর্নীতি শুরু করে দিল। আর যেই জুলাইয়ের দয়ায় বিএনপি ক্ষমতা পেল, এখন সেই জুলাইকেই পদে পদে বিএনপি পোড়াচ্ছে বলেই আমার মনে হচ্ছে। যেই জনতা বিএনপি সরকারকে, তারেক রহমানকে মুখে তুলে দিল ক্ষমতার রসমালাই, সেই বিএনপি যদি সরকারে এসে সেই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধেই বিভিন্ন মামলা তোলে, তাদের বিচার করা হয় অন্যায়ভাবে, হ্যাঁ, তাহলে কিন্তু জনগণই এক সময়ের জবাব দিবে। ইনকিলাব জিন্দাবাদ।